ক্লাসমেট ওপেন স্কুলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনটিপিসির জন্য যেই পার্টগুলো করছিলাম তার সেকেন্ড পার্টটা দেখাবো। আগের দিন আমি ফার্স্ট পার্টটা অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। সেখানে যে ভ্যারাইটিস অফ অঙ্কগুলো ছিল আর আজকে যে ভ্যারাইটিস অফ অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ডিফারেন্ট, একদম টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, তো আজকের যেগুলো করব সেগুলো তো তোমাদের দেখতেই হবে। পরপর সিরিজে আমি যেরকমভাবে করছি সেই সিরিজের ম্যাথগুলো পরপর ফলো করলে কিন্তু তোমরা ভ্যারাইটিটা বুঝতে পারবে। আর আগে থেকেই বলে রাখি, পরপর তোমাদের কিন্তু সবকটা সিরিজই দেখতে হবে, প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে, না হলে বিভিন্ন যে ভ্যারাইটিগুলো আমি এনেছি সেই ভ্যারাইটিগুলো নয়তো কিছু মিস হয়ে যাবে আর নয়তো বা রিলেট করতে পারবে না। ধরো একটা অঙ্ক চলাকালীন আমি একটা নিয়ম বলে দিলাম যেটা নেক্সট অঙ্কে অ্যাপ্লিকেবল হবে, তো যদি নেক্সট অঙ্কে তুমি ফার্স্টেই দেখে নাও তাহলে ফার্স্ট অঙ্কে আমি কি বলেছি সেটা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো তাহলে আমি শুরু করছি আজকের ভিডিও। দেখছি আমাদের ফার্স্ট অঙ্ক কি আছে। অঙ্কটা অনেকটা বড়। দেখ, ফার্স্টে পড়ি। রামের অফিসে পৌঁছাতে 3টি রাস্তা আছে। রাস্তা 1 5 কিলোমিটার, রাস্তা 2 7 কিলোমিটার, রাস্তা 3 হচ্ছে 4 কিলোমিটার। যে ট্রাফিকের অবস্থার উপর নির্ভর করে সে কী করে, ট্রাফিকের অবস্থার উপর নির্ভর করে আলাদা আলাদা পথ ব্যবহার করে। প্রতি সোমবার রাস্তা 2 রাস্তা 3 ভিড় বেশি থাকে, তাই মঙ্গল ও বুধবার রাস্তা 1 ও রাস্তা 3-এর একাধিক গাড়ি থাকে। তো আমরা যখন পড়বো একটা জিনিস খেয়াল রাখো, দেখবে অঙ্কটা অনেকটা বড়। তো কি করব, যখন পড়বো একবারই সময় দেব যাতে বেশি সময় না লাগে। যেহেতু অঙ্কটা বড় সেহেতু প্রথমত আমরা ভয় পেয়ে যাব না, আর দ্বিতীয়ত হচ্ছে যখন পড়বো তখনই কিন্তু জিনিসটাকে লিখে সামারাইজড করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রথমেই বলেছে রামের অফিসে পৌঁছাতে 3টে রাস্তা আছে। প্রথম হচ্ছে রাস্তা 1 ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা রাস্তা 2 আর রাস্তা 3। এবার দেখো কি বলে দিয়েছে পরপর দেখি। বলে দিয়েছে সোমবার দিন, প্রতি সোমবার মানে মানডে, প্রত্যেকটা মানডে রাস্তা 2 আর রাস্তা 3-এ ভিড় বেশি থাকে। তার মানে মানডেতে করে রাস্তা 2 আর রাস্তা 3-এ সে যায় না। স্বাভাবিকভাবে যেইখানে ভিড় থাকবে অবভিয়াসলি তার অপোজিট দিকটা দিয়েও যাবে। তার মানে মানডে করে সে কিসে যায়, অবভিয়াসলি মানডে করে সে রাস্তা 1 দিয়ে যায়। সেটা আমি আপাতত লিখছি না, যখন দরকার হবে তখন লিখে নেব। আচ্ছা, এবার আসি নেক্সট লাইনটায়। দেখি নেক্সট লাইনটায় কি বলেছে। মঙ্গলবার ও বুধবারে রাস্তা 1-এ ও রাস্তা 3-তে একাধিক দিক থেকে গাড়ি আসে। মানে মঙ্গলবার আর বুধবার মানে হচ্ছে টিউসডে আর ওয়েডনেসডে। তাই টিউসডে আর ওয়েডনেসডে কী হবে, রাস্তা 1 টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে, রাস্তা 1 আর রাস্তা 3 হচ্ছে ব্লকড। টিউসডে আর ওয়েডনেসডে রাস্তা 1 আর রাস্তা 3 হচ্ছে ব্লকড। তার মানে রাস্তা 2 দিয়ে যাচ্ছে। আচ্ছা, কোথা দিয়ে যাচ্ছে আমি সেগুলো লিখিনি, আগে লিখি কোন দিক দিয়েও যাচ্ছে না। ঠিক আছে, এবার দেখো নেক্সট কি বলেছে। নেক্সট বলেছে বৃহস্পতিবার ও শুক্রবার সে রাস্তা 3 দিয়ে যেতে পছন্দ করে। কবে, বৃহস্পতিবার আর শুক্রবার, মানে থার্সডে আর ফ্রাইডে। তাই লিখি থার্সডে আর ফ্রাইডে সে কী দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে পছন্দ করে মানেই সেখান দিয়ে যাচ্ছে, মানে সেখানে কোনো ভিড় নেই। ধরা যাক সে সপ্তাহে 5 দিন কাজ করে। 4টি ধারাবাহিক সপ্তাহে সে কত দিন রাস্তা 2 ব্যবহার করে যাবে আর রাস্তা 2 দিয়ে মোট কত কিলোমিটার পথ অতিক্রম করবে। এবার আমাকে দেখো টিউসডে আর ওয়েডনেসডে সে 1কে আর 3কে অ্যাভয়েড করছে। তার মানে টিউসডে আর ওয়েডনেসডে যখন 1 আর 3কে অ্যাভয়েড করছে, তার মানে কি দিয়ে যাচ্ছে, টিউসডে আর ওয়েডনেসডে, তার মানে 2 দিয়ে যাচ্ছে। টিউসডে আর ওয়েডনেসডে ও কি দিয়ে যাচ্ছে, টিউসডে আর ওয়েডনেসডে ও 2 দিয়ে যাচ্ছে, রাস্তা 2 দিয়ে যাচ্ছে। আর বাকি দেখো এখানে বলেই দিয়েছে রাস্তা 3 দিয়ে যাচ্ছে হচ্ছে থার্সডে আর ফ্রাইডে। এবার আমাকে বের করতে হবে রাস্তা 2 দিয়ে ও মানে 4 সপ্তাহে কত দিন গেছে। এবার দেখো ও যদি উইকে 5 দিন যায়, ও একটা উইকে যায় কদিন, 5 দিন বা অফিসে যায়। এবার দেখো 5 দিনের মধ্যে রাস্তা নাম্বার 2 দিয়ে কদিন যাচ্ছে, 2 দিন। রাস্তা নাম্বার 2 দিয়ে কদিন যাচ্ছে, 2 দিন। মানে কি বোঝো, ও একটা উইকে
5 দিন অফিসে যাচ্ছে। রাস্তা নাম্বার 2 দিয়ে কদিন যাচ্ছে? 2 দিন। কেন বলে দিয়েছে এখানে টিউসডে আর ওয়েডনেসডে, টিউসডে আর ওয়েডনেসডে এখানে মেনশন করে দিয়েছে। তাহলে এক সপ্তাহে যদি রাস্তা নাম্বার 2 দিয়ে 2 দিন যায়, তাহলে 4 সপ্তাহে কদিন যাবে? 2 × 4 মানে হচ্ছে 8 দিন। বোঝা গেল? এক সপ্তাহে টোটালও 5 দিন যাচ্ছে। এই 5 দিনের মধ্যে 2 দিন রাস্তা নাম্বার 2 দিয়ে যাচ্ছে, কারণ টিউসডে আর ওয়েডনেসডে যাচ্ছে হচ্ছে রাস্তা নাম্বার 2 দিয়ে। তাহলে সপ্তাহে ও রাস্তা নাম্বার 2 দিয়ে কতদিন যাচ্ছে? সপ্তাহে ও রাস্তা নাম্বার 2 দিয়ে 2 দিন যাচ্ছে। এক সপ্তাহে যদি 2 দিন যায়, তাহলে 4টি ধারাবাহিক সপ্তাহে বলেছে। কেন দেখো এখানে লাস্টের আগের লাইনেই বলা আছে 4টি ধারাবাহিক সপ্তাহে সে কতদিন রাস্তা নাম্বার 2 ব্যবহার করে। তাহলে কদিন ব্যবহার করে? 8 দিন ব্যবহার করে। এবার দেখো এখানে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এবার দেখো বলেছে মোট কত কিলোমিটার পথ সে অতিক্রম করে। এবার দেখো সপ্তাহে, একটা সপ্তাহে যদি 2 দিন যাচ্ছে, এবার 2 দিন যাচ্ছে আবার 2 দিন ফিরছে, তাই তো? তাহলে যখন যাচ্ছে রাস্তা নাম্বার 2 এর কত কিলোমিটার? 7 কিলোমিটার। 7 কিলোমিটার মানে 7 দুগুণি 14 কিলোমিটার যাওয়া আসা নিয়ে 14 কিলোমিটার। তাহলে যদি একদিনে 14 কিলোমিটার যায়, তাহলে টোটাল 8 দিনে কত কিলোমিটার যাবে? 14 × 8। বোঝা গেল? এই জায়গাটা আমি আরেকবার বলছি। দেখো সপ্তাহে 2 দিন ও রাস্তা নাম্বার 2 দিয়ে যাচ্ছে, সপ্তাহে 2 দিন ও রাস্তা নাম্বার 2 দিয়ে যাচ্ছে হচ্ছে টিউসডে আর ওয়েডনেসডে। তার মানে আমি যদি ধরি একদিনে টোটাল কত দূরত্ব যাচ্ছে? যখন 7 কিলোমিটার, ফিরছে যখন 7 কিলোমিটার, মানে টোটাল 14 কিলোমিটার যাচ্ছে। ধরো টিউসডের কথা ধরছি, টিউসডে রাস্তা নাম্বার 2 দিয়ে একবার 7-এ যাচ্ছে আবার 7-এ ফিরছে, তার মানে টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করছে? 14 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছে। এবার টোটাল ও 4 ধারাবাহিক সপ্তাহে কদিন যাচ্ছে আমরা বের করে নিয়েছি। টোটাল ধারাবাহিক সপ্তাহে 4 ধারাবাহিক সপ্তাহে ও 8 দিন যাচ্ছে। তাহলে একদিনে যদি 14 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, তাহলে 8 দিনে কত কিলোমিটার রাস্তা অতিক্রম করবে? 14 × 8 মানে কত হচ্ছে? 4 × 8 = 32, মানে 112 কিলোমিটার। তাহলে 112 কিলোমিটার রাস্তা ও 1 মাসে অতিক্রম করে, বা 1 মাসে যদি না বলি 4টি ধারাবাহিক সপ্তাহে 112 কিলোমিটার রাস্তা ও রাস্তা নাম্বার 2 দিয়ে অতিক্রম করেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখো কি আছে, আমার বর্তমান বয়সের 7 নবমাংশ, আমার বর্তমান বয়সের 7 নবমাংশ আমার এক খুড়তুতো ভাইয়ের বয়সের 5 ষষ্ঠাংশের সমান। ঠিক আছে, 39 বছর আগে আমার বয়স ওর বয়সের দ্বিগুণ ছিল। আমার বর্তমান বয়স কত? ধরো আমার বয়সকে ধরে নিচ্ছি A, আর ভাইয়ের বয়সকে ধরে নিচ্ছি B। আমার বয়সের কত অংশ বলছে? 7-এর 9 ভাগের 7 ভাগ, 7/9। এটা 7 নবমাংশ হবে, 7টা বাদ গেছে। আমার বর্তমান বয়সের 7 নবমাংশ আমার খুড়তুতো ভাইয়ের বয়সের 5 ষষ্ঠাংশের সমান। তাহলে আমার বয়স যদি A হয়, তাহলে 7 নবমাংশ মানে 7/9 ইকুয়ালস টু কত বলেছে? কার সমান? আমার খুড়তুতো ভাইয়ের 5 কোথায় গেল? খুড়তুতো ভাইয়ের 5 ষষ্ঠাংশের সমান, মানে 5/6 সমান। দেখো 6 6 এখানে 3 দিয়ে 3 তিরিক্ষে 6, 3 তিরিক্ষে 9 আর 3 দুগুণি 6 হচ্ছে। তার মানে কত হচ্ছে? 7/3 × A ইকুয়ালস টু 5/2 × B। তাহলে ক্রস গুণ করি, মানে 14, 14A = 15B। আচ্ছা, ইকুয়ালস টু নিয়ে দেখছি, 14A × 15B। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? A = B, দেন A = B কি হয়ে যাবে? উল্টে যাবে, অবশ্যই উল্টে যাবে। তাহলে কি হবে? 15:14। বোঝা গেল? এখানে কি করলাম? 7 দিয়ে 2কে গুণ করলাম, এইখানে ক্রস মাল্টিপ্লাই করলাম, 7 দিয়ে 2কে 3কে 5 দিয়ে গুণ করলাম, কত হলো? 14A আর 15B। এবার যখন ইস্টু করব, তখন কি আমাকে একদিকে নিয়ে চলে আসতে হবে, মানে A = B আনতে হবে। তাহলে A এর সাথে যেটা আছে সেটা চলে যাবে B এ, B এর সাথে যেটা আছে সেটা চলে যাবে A। ঠিক আছে, এবার দেখো 39 বছর আগে আমার বয়স ও ভাইয়ের বয়সের ছিল দ্বিগুণ।
ওই বয়সের ছিল দ্বিগুণ, মানে আমার যা বয়স ছিল ভাইয়ের বয়স ছিল দ্বিগুণ 39 বছর আগে, মানে A:B তখন কত ছিল 2:1, A:B ছিল তখন 2:1, দ্বিগুণ ছিল। এটা কত বছরের ডিফারেন্সটা কত বছরের? 39, 39 বছরের ডিফারেন্সে। 39 বছরের ডিফারেন্সে কত ছিল? 39 বছরের ডিফারেন্সে আমার বয়স ছিল দ্বিগুণ, কার বয়সের থেকে? ভাইয়ের বয়সের থেকে। আমার বয়স ছিল দ্বিগুণ কার বয়সের থেকে? ভাইয়ের বয়সের থেকে। এবার দেখো আমি যে অনুপাতটা বের করেছি তাদের মধ্যে ডিফারেন্স কত, মানে 5 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত, আর 1 আর 14 মধ্যে ডিফারেন্স কত। দেখো উভয় ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে 13। এই 13 ডিফারেন্সটাই বলে দিয়েছি 39 বছর, তাই তো? কেন 39 বছর আগে আমার বয়স আর ভাইয়ের বয়সের অনুপাত ছিল 2:1, আর এখন আমার বয়স আর ভাইয়ের বয়সের অনুপাত হচ্ছে 15:14, ঠিক আছে? তাহলে আমাদের হিসাব অনুযায়ী এসছে 13 ইউনিটের ডিফারেন্স, যেটা হচ্ছে 39। তাহলে আমাদের হিসাবে এসছে 39 ইউনিট, 13 ইউনিট ইকুয়ালস টু 39। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত হবে? 3 দিয়ে কেটে যাবে তো, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 3। তাহলে কী চেয়েছে? আমার বর্তমান বয়স কত? তাহলে আমার বর্তমান বয়স আমি ধরে নিয়েছিলাম কত? 15 ইউনিট, তাই তো? 15 ইউনিট বেরিয়েছে। তাহলে 15 ইউনিট মানে হচ্ছে কত? 15 ইন্টু 3 মানে 45 বছর। যদি জিজ্ঞাসা করতো ভাইয়ের বয়স কত, তাহলে করতাম 14 ইন্টু 3, তাহলে পেয়ে যেতাম ভাইয়ের বয়স, ঠিক আছে? এখানে হচ্ছে মেন হচ্ছে আমার অঙ্ক করার অনুযায়ী দেখো আগে ছিল আমার 39 বছর আগে আমার আর ভাইয়ের বয়সের অনুপাত ছিল 2:1, আর বর্তমানে আমার আর ভাইয়ের বয়সের অনুপাত হচ্ছে 15:14। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? 15 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 13, 14 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 13। তার মানে 13 ইউনিটের যে ডিফারেন্সটা হচ্ছে সেটা কত বছরের জন্য হচ্ছে? 39 বছরের জন্য হচ্ছে। তাহলে বলতেই পারি 13 ইউনিট ইকুয়ালস টু 39। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত? 13 দিয়ে ওখানে 39 কাটাকাটি করলাম, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 3। তাহলে 15 ইউনিট, কেন বর্তমান আমার বয়স হচ্ছে 15 ইউনিট, তাহলে 15 ইন্টু 1 ইউনিট, তার মানে 15 ইন্টু 3 ইকুয়ালস টু 45 ইয়ার্স। তাহলে আমার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। ওকে, চলে আসছি নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্কটা কিন্তু আবার একটু বড়। কি বলেছে? বিরাট একটি ছেলে যে শহর A এর নিবাসী, আবার রহমান একটি ছেলে যে শহর B এর নিবাসী। তারা উভয়ই তাদের নিজ নিজ টাউনের উদ্দেশ্যে একই পথ ধরে একই সময়ে যাত্রা শুরু করে, ঠিক আছে? যাত্রা যাওয়ার পথে কোনো একটি জায়গায় তারা দেখা করে এবং তাদের যাত্রা অব্যাহত রাখে, মানে দেখা হওয়ার পরও যে যার দিকে চলতে থাকে। রহমানের সঙ্গে দেখা করার পর বিরাটের গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগে? বিরাটের গন্তব্যে পৌঁছাতে আরও 2 ঘন্টা লাগে, আর রহমানের আরও 4.5 ঘন্টা লাগে বিরাটের টাউনে পৌঁছায়, ঠিক আছে? যদি রহমানের গতিবেগ হয় 30 কিলোমিটার/আওয়ার, তাহলে বিরাটের গতিবেগ কত? ধরো দুটো শহর A একটা B একটা, ঠিক আছে? ধরে নিই রহমান আসছে আর এদিক দিয়ে বিরাটও আসছে, তাহলে এখানে তাদের মিট হয়েছে। তারপর যে যার দিকে যাচ্ছে, A এর দিকে যাচ্ছে, A Bর দিকে যাচ্ছে, মানে রহমানের যদি ধরে নিই এটা রহমান যাচ্ছে, তার স্পিড হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, আর এদিকে রোহিত যাচ্ছে, যার স্পিড আমরা এখনও জানি না। এবার দেখো একটা জিনিস এখানে মনে রাখবে, টাইম রেশিও কত বলেছে? টাইম রেশিও বলেছে রোহিত আর রহমানের টাইম রেশিও কি বলেছে? রোহিত আর যদি রহমান লিখি, আমি এখানে কি করছি? রোহিতকে ROH লিখছি আর রহমানকে RA লিখছি, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস মনে রাখবে, টাইম যার যত বেশি লাগবে স্পিড তার তত কম। ধরো আমার স্পিড 30 কিলোমিটার আর আমার বন্ধুর স্পিড 35 কিলোমিটার, তাহলে আমি যেই দূরত্ব অতিক্রম করতে আমার যদি 5 ঘন্টা লাগে, আমার বন্ধু সেই দূরত্ব অতিক্রম করতে কিন্তু 4 ঘন্টা কি 4.5 ঘন্টা লাগবে। মানে যার টাইম বেশি লাগবে ধরে নিতে হবে তার স্পিড কম, ঠিক আছে? এবার দেখো টাইমের রেশিও, রোহিত আর রহমানের টাইম রেশিও কি বলেছে? রোহিতের কতক্ষণ লাগছে? তাহলে 2 ঘন্টা লাগছে, আর রহমানের কত লাগছে? 4.5 মানে 4.5 ঘন্টা লাগছে। এবার দেখো একটা জিনিস তোমাদের বলে রাখি, মিট করার পর, এটা আমি ধরে নিচ্ছি এটা টাইমের রেশিও, ঠিক আছে? টাইম রেশিও
এখানে যেহেতু এটা মেনশন করে দিয়েছি 2 ঘন্টা 4.5 ঘন্টা। মিট করার পর যখন আমরা টাইমটাকে স্পিডে কনভার্ট করব, মিট করার পর, বারবার বলছি, মিট করার পর যখন আমরা টাইমটাকে স্পিডে কনভার্ট করব, তখন তো অবশ্যই টাইম রেশিও মানে বললাম স্পিডের ক্ষেত্রে কি হবে, যখন এটা স্পিডের ক্ষেত্রে যাবে তখন কি হবে, উল্টে যাবে। যার যত বেশি টাইম লাগছে তার মানে তার স্পিড তত কম, যার কম টাইম লাগছে তার স্পিড তত বেশি। তাহলে স্পিডের ক্ষেত্রে প্রথমত আমি উল্টে লিখব, স্পিডের ক্ষেত্রে উল্টে লিখব। এবার দেখো মিট করার পর যখন টাইমটা বলবে তখন আমি সেক্ষেত্রে সবসময় রুট ওভার ইউজ করব। এটা কিন্তু একটা নিয়ম, মিট করার পর যখনই আমার বলবে তখন আমি টাইম থেকে স্পিডে কনভার্ট করার পর আমি কি করব, রুট ওভার ইউজ করব। এটা একটা নিয়ম। এটা কখন হবে, যদি দেখা করার পর হয়, মিট করার পর হয়, কেবল তখনই কিন্তু রুট ওভারটা ইউজ করবে। তার মানে টাইম আর স্পিড কি ইনভার্সলি প্রপোর্শনাল, টাইম স্পিড কি ইনভার্সলি প্রপোর্শনাল। টাইম বাড়লে স্পিড কম, স্পিড বাড়লে টাইম কম, স্পিড কমলে টাইম বেশি, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে আমি লিখি, তাহলে কি স্পিড বলে দিয়েছে, তাহলে আমি দুটো যখন পরপর লিখবো তাহলে কি লিখবো, 4.5 আর নিচে কি লিখবো, √2, রুট ওভার 4.5 ডিভাইডেড বাই √2। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি কি রুট ওভার ক্লিয়ার করতে পারবো, দেখি এটাকে রুট ওভার ক্লিয়ার করা যায় নাকি। তাহলে √ 4.45 লিখি, পয়েন্টটাকে তুলে দিই যদি, তাহলে নিচে কি হয়ে গেল 20, কেন 2 × 10 20। এবার দেখো কাটাকুটি করি, 5 নং 45, 4 5 20, তার মানে কত হচ্ছে √9/4, √9 মানে 3, √4 মানে 2। তাহলে কত হচ্ছে, আমি যদি এই রেশিওটাকে এইভাবে লিখি, তার মানে রোহিত কত হচ্ছে 3, রোহিতের স্পিড কত হচ্ছে 3, আর রেহমানের স্পিড কত হচ্ছে 2। বোঝো, রোহিতের স্পিড হচ্ছে 3, কেন রোহিত 4.5 আর রেহমানের স্পিড করে √2। ঠিক আছে, এবার দেখো, এবার দেখো কি লিখছি, তাহলে কি রোহিতের স্পিড আমার অঙ্ক করলাম যেরকম সেই অনুযায়ী রোহিতের স্পিড আসলো 3 আর রেহমানের স্পিড আসলো 2। রেহমানের এই 2 স্পিডটাই দেখো প্রশ্নে বলা ছিল 30 km/h, তাহলে লিখতেই পারি 2 ইউনিট ইকুয়ালস টু 30, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত 15, তাই তো 1 ইউনিট ইকুয়ালস টু 15। এবার দেখো রোহিতের ক্ষেত্রে কি এসেছিল 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়ালস টু কত 3 × 15 মানে 45 km/h, মানে 45 km/h। বোঝা গেল কি করলাম, এখানে দুটো জিনিস লক্ষ্য করবে, দুটো জিনিস এই অঙ্ক থেকে শেখার আছে। টাইম আর স্পিডের রেশিওটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি টাইম যার যত বেশি লাগবে ধরে নিতে হবে তার স্পিড কম, তাই তার টাইম বেশি লাগছে, যার স্পিড বেশি তার টাইম কম লাগবে। তাই যখন টাইম থেকে আমরা স্পিডে আনবো ওকে কি করব, উল্টে দেব। যেমন রোহিতের টাইম লেগেছিল 2 ঘন্টা, রেহমানের লিখেছিল 4.5 আওয়ার, তাই যখন আমি টাইমটাকে স্পিডে কনভার্ট করছি তখন কি করেছি, রোহিতের ধরছি 4.5 আর রেহমানের ধরছি 2। ঠিক আছে, এবার কি যখন এটা কখন হয়েছে, এই ঘটনাটা 2 ঘন্টা 4.5 ঘন্টা কখন লেগেছে, দেখা হওয়ার পর। যখনই দেখা হওয়ার পর হবে আর আমি টাইমটাকে স্পিডে কনভার্ট করব তখন কি করব, আমি √ ওভার ইউজ করব, তখন কি করব, √ ওভার ইউজ করব। এবার দেখো 4, তার মানে 4.5 = √2, √ ওভার 4.5 = √2। তাহলে কি আমি লিখতেই পারি রোহিত বাই রেহমান ইকুয়ালস টু √ ওভার 4.5 ডিভাইডেড বাই √2। তাহলে 4.5টাকে করি 45, নিচের 2টাকে করি 20, 10টা নিচে এসে গুণ হয়ে গেল। আচ্ছা, তাহলে কি 5 দিয়ে কাটি, 5 নং 45, 4 5 করি, তার মানে √9 ডিভাইডেড বাই √4, মানে কি 3/4। এবার 3টা কি রোহিতের স্পিড, রেহমানের স্পিড কত 2, এবার 2টাই বলা দিয়ে আছে, দেখো রেহমান হচ্ছে 30 km/h গতিতে যায়, তার মানে কোয়েশ্চেনে অ্যালটেড আছে 30 কিলোমিটার, আমাদের বেড়েছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিট ইকুয়ালস টু 30, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 15। আর কি বলেছে, রোহিতের বলেছে 3 ইউনিট লাগে, তাহলে 3 × 15 মানে কত হচ্ছে 45 km/h। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছে আমার নেক্সট অঙ্কে, দেখি নেক্সট অঙ্ক কি আছে। 12 বছর আগে রেহমানের বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে 6 বছর বেশি ছিল। 12 বছর আগে রেহমানের বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে 6 বছর বেশি ছিল। এখন থেকে 6 বছর পর রেহমানের মায়ের বয়স রেহমানের 1.5 গুণ হলে রেহমানের বর্তমান বয়স কত,
দেড় গুণ হলে রেহমানের বর্তমান বয়স কত? তাহলে আমি লিখে নিই একদিকে, আচ্ছা রেহমান ছিল না, রমন ছিল, একটা রমন, আর এদিকে রমনের মা, মাদার, ঠিক আছে, একদিকে রমন আর একদিকে রমনের মা। আর এবার বলেছে দেখো 12 বছর আগে তার মায়ের বয়স তার মা রমনের বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে 6 বছর বেশি ছিল, আর এখন থেকে 6 বছর পর রমনের বয়স তার মায়ের বয়সের দেড় গুণ মানে 15/10, সরি 1.5 গুণ মানে 15/10। আমি যদি পয়েন্টটা তুলে নিই তাহলে কত হচ্ছে, 5 দিয়ে 5 দুগুণি 10, 3 5 15 মানে 3/2, তাই তো 3/2। তার মানে মায়ের বয়স যদি হয় 3, তাহলে রমনের বয়স 2, অবভিয়াসলি মায়ের থেকে কম। এটা ছিল 6 বছর আগে, এটা ছিল 6 বছর আগে। এবার কত বছর পর? 12 বছর, এটা 6 বছর পর, সরি এটা 6 বছর পর হবে। আর 12 বছর আগে, 12 বছর আগে কি ছিল? রমনের বয়স তার মায়ের বয়সের থেকে, রমনের বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে 6 বছর কম ছিল। এবার দেখো একটা জিনিস, এইটা বর্তমান বয়স, 12 বছর আগের কথা বলছি আর 6 বছর পরের কথা বলছি, মানে টোটাল টাইম ল্যাপসটা কত? 12 বছর আগে, এখানে 6 বছর পরে, টোটাল টাইম ল্যাপসটা হচ্ছে 18 বছরের, টোটাল টাইম ল্যাপসটা হচ্ছে 18 বছরে। তার মানে এইটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে কি বলছে? দ্বিগুণের থেকে 6 বছর বেশি, অর্ধেকের থেকে 6 বছর বেশি ছিল। তাহলে এখানে আমি লিখতেই পারি, আচ্ছা এটাকে যদি আমি 2x ধরে নিই আর এটাকে যদি 3x ধরে নিই, তোমরা ইউনিট ধরেও করতে পারো, 2 ইউনিট কি 3 ইউনিট। তাহলে দেখো এইটা লিখছি 2 ইউনিট, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে লিখি, 2 ইউনিট মাইনাস 18, অবভিয়াসলি 18 হবে, কেন বললাম? টাইম ল্যাপসটা কত বছরের ছিল? 18 বছরের। টাইম ল্যাপসটা টোটাল কত বছরের? 18 বছর, ইকুয়ালস টু, আমি ইকুয়াল করছি, ঠিক আছে, কত হবে? দেখো মাদার 12 বছর পর কত হবে? 3x, তার সাথেও তো আমাকে 18টা মাইনাস করতে হবে, কেন? টাইম ল্যাপস বলেছে। আচ্ছা ডিভাইডেড বাই 2 কেন বলেছে? অর্ধেকের থেকে ক বছর বেশি? 6 বছর বেশি, মানে +6, ঠিক আছে। এটাকে আমি আলাদা করে লিখলাম, কারণ অন্য কালার দিয়ে লিখলাম যাতে না মিশে যায়। তাহলে আচ্ছা 2 ইউনিট না, এটাকে 2x ধরেছি যখন, এটাকেও 3x ধরি। আচ্ছা তাহলে 2x মাইনাস 18, তার মানে রমানের 6 বছর পর কত? 2 ইউনিট বয়স, তার মানে টোটাল টাইম ল্যাপসটা কত? 18 বছরের, তাহলে -18 ইকুয়ালস টু মাদারের বয়স কত? 3x, টোটাল টাইম ল্যাপসটা কত? 18 বছরের, মানে -18। কি বলেছে? 12 বছর আগে রমনের বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে 6 বছর, অর্ধেক বলেছে, তার মানে হাফ, প্লাস কত? 6, অর্ধেকের থেকে হাফ, তার মানে এখানে যদি আমি হাফ করতাম তাহলে তো আমার বয়সটা কমে যেত, তাহলে আমি ইকুয়ালস টু লিখতে পারতাম না। তাহলে কি আমি ইকুয়ালস টু লিখতে পারতাম? না, লিখতে পারতাম না। তাহলে আমি এটাকে সমান করার জন্য ডিভাইডেড বাই 2 + 6 করলাম, তাহলে দেখি এখানে কত হয়। তাহলে 2x মাইনাস 18 ইকুয়ালস টু কত হচ্ছে? 3x মাইনাস 18 প্লাস 12 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? 4x মাইনাস 16 ইকুয়ালস টু 3x মাইনাস 6, তাই তো? 3x মাইনাস 6, আচ্ছা এখানে 18 বলছি, এখানে 36 হবে, তো এখানে 18 হবে, এইদিকে 36 হবে। 36, এটা 18 ছিল, তো আমি 8 ধরে গুণ করছিলাম, 36, 2 ইন্টু 2x হচ্ছে 4x, 18 ইন্টু 2 মানে 36। তাহলে এখান থেকে বলতেই পারি 4x মাইনাস 3x ইকুয়ালস টু প্লাস 36 মাইনাস 6, তাহলে কত হচ্ছে? x ইকুয়ালস টু হচ্ছে 30। তার মানে কি x ইকুয়ালস টু যদি 30 হয়, তাহলে রমনের 6 বছর আগে, রমনের 6 বছর পরে বয়স কত হবে? x যদি হয় 30, তাহলে 2 ইন্টু x মানে 30, মানে 60 বছর। আর 6 বছর আগে মানে 60 মাইনাস 6 মানে কত হবে? 54 বছর। বোঝা গেল? তাহলে 60 মাইনাস 6 মানে কত হচ্ছে? 54 বছর। কেন? যেটা 2 ইউনিট বেরিয়েছিল সেটা কিসের রেসপেক্টে বেরিয়েছিল? 6 বছর পর রমনের বয়স বেরিয়েছিল। তাহলে 6 বছর আগে মানে বর্তমানে, মানে আমাকে জিজ্ঞাসা করছে এই সিচুয়েশনে রমনের বয়স কত। তাহলে এই সিচুয়েশনে রমনের বয়স হচ্ছে 60 মাইনাস 6 মানে 54 বছর, 54 ইয়ার্স। ঠিক আছে?
চলে আসছি নেক্সট অঙ্কে। দেখো 1/7/9 প্লাস 5/12 প্লাস 7/18 মান নির্ণয় করো। তোমরা জানো এই 1/টাকে কি লেখা যায়, 1 প্লাস এই যে এইটাকে যদি 1/7/9কে আমরা লিখতেই পারি 1 প্লাস 7/9 লিখতেই পারি, সেটাই লিখবো 1 প্লাস 7/9 প্লাস 5/12 প্লাস 7/18। এবার কি করব, আমরা নিচেরগুলোকে সমান করে দেবো, এইটাকে আলাদা রেখে নিচেরগুলোকে সমান করে দেবো। তাহলে কি লিখবো 1 প্লাস 7, আচ্ছা দেখি 9, 9 দুগুণি 18 হলে এইটাকে 18 করা যাবে, কিন্তু এইটাকে তো 18 করা যাবে না। 3 নং 27 হলে এই দুটোকে 27 করা যাবে না। কিন্তু দেখো 4 নং 36 যখন হচ্ছে, 4 নং 36 যখন হচ্ছে, আমি কিন্তু এই নিচটাকেও 12 দুগুণি 24, 3 12 36 মানে 3 দিয়ে গুণ করছি। আবার এটাকেও 7, এবার 18টাকেও 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 36। তার মানে এখানে কত গুণ দিয়ে গুণ করলাম, 2, নিচে 2 দিয়ে গুণ করলাম মানে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। এখানে নিচে 3 দিয়ে গুণ করলাম মানে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে। এখানে নিচে 4 দিয়ে গুণ করলাম মানে উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। 1 প্লাস কত হচ্ছে তাহলে 4 7 28, 3 5 15, 7 দুগুণি 14, ডিভাইডেড বাই কত 36। নিচের সংখ্যাগুলো সমান হয়ে গেলে কি হয়, আমাকে আর লসাগু আলাদা করে করতে হলো না, তাই তো। তাহলে 28 প্লাস 15 প্লাস 14 কত হচ্ছে, 4 5 9, 9 8 7, হাতে 1, তাই তো। 2 আর 1 3, 1 4 5, মানে 1 প্লাস 57/36। ঠিক আছে, 1 প্লাস 57/36, 3 দিয়ে কাটি, 3 1 3, 3 দুগুণি 6, 3 1 3, 3 নং 27, মানে 1/19/12, 1/19/12। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখতেই পারি 12 12 আর 19 মানে 31/12, 31/12 হয়ে যাবে উত্তর। 31/12 হয়ে যাবে উত্তর। কি করলাম, নিচের সংখ্যাগুলোকে সমান করে দিলাম যাতে আমাকে লসাগু না করতে হয়। ঠিক আছে, চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখি নেক্সট অঙ্ক কি আছে। আচ্ছা, x² প্লাস kx প্লাস 3k ইকুয়ালস টু 0 মান যদি সমাধান না থাকে, ইকুয়ালস টু 0 যদি কোনো সমাধান না থাকে, তাহলে k এর মান সন্তুষ্ট করবে কিভাবে। তার মানে আমরা জানি কি এই যে x² প্লাস kx প্লাস 3k ইকুয়ালস টু 0, এই ক্ষেত্রে আমরা কি করি, দ্বিঘাত সমীকরণে ভাঙার চেষ্টা করি। কেন, এখানে কিন্তু আমি দ্বিঘাত সমীকরণে ভাঙতে পারবো না। কেন পারবো না, দেখো এখানে কিন্তু কোনো মান নেই, এখানে যেহেতু কোনো মান নেই তাই আমি দ্বিঘাত সমীকরণে ভাঙতে পারবো না। তাই এখানের একটা ফর্মুলা আছে যেটা আমি লিখছি, তোমরা আশা করি বুঝতে পারবে। a², লেট মি রাইট ইট, a² বা ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটাই ভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে দেখো a কত হচ্ছে, এখানে এর মান যদি আমি এই সূত্র অনুযায়ী বসাই তাহলে কত হচ্ছে 1, কারণ x² রয়েছে, সামনে তো কিছু নেই, তাহলে আমি একে 1 ধরে নিচ্ছি। আচ্ছা, b এর মান কত হচ্ছে, দেখো kx আছে, তার b এর মান হচ্ছে k, আর c এর মান কত হচ্ছে, c এর মান এখানে তো 3k বলেছে, তাহলে এখানে c এর মান কত হবে, হ্যাঁ c এর মান কত হবে 3। আচ্ছা, এটা 3 হবে না, c হবে, কেন c এর মান বলেছে তো 3k, আমার কাছে তো এটা নেই, তাহলে এটা 3kই বসে যাবে। ঠিক আছে, তার মানে a এর মান কত হলো 1, b এর মান কত হলো k, আর c এর মান কত হলো 3k, তাই তো, c এর মান হচ্ছে 3k। এবার দেখো এখান থেকে তো আমি বলতেই পারি, আমি এটাকে এইভাবে লিখতেই পারি k² মাইনাস 4, বা এটাকে যদি আমি a² লিখি, k² এর বদলে তোমরা a² বা b² লিখলে বেশি সুবিধা হয়। এখান থেকে যে ফর্মুলাটা জেনারেট হয় সেটা হচ্ছে b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এখান থেকে যে সূত্রটা জেনারেট হয় সেটা কি, b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে b² মানে k² মাইনাস 4, a হচ্ছে 1, c কত 3k ইকুয়ালস টু 0। তাহলে কত হচ্ছে k² মাইনাস 12k ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমি কে কমন নিয়ে নিই কত হবে, k মাইনাস 12 ইকুয়ালস টু, আচ্ছা k মাইনাস 12 ইকুয়ালস টু 0। তার মানে k এর মান কত হবে, k এর মান 0-র থেকে বেশি হবে, আবার k এর মান 12-র থেকে কম হবে। মানে আমি যদি এটাকে সন্তুষ্ট করতে চাই কি লিখতে হবে, k এর মান হচ্ছে
কে এর মান হচ্ছে, কেটাকে মাছের মাঝখানে রাখি, কে এর মান 0-র থেকে বড় কিন্তু 12-র থেকে ছোট। কে এর মান 0-র থেকে বড় কিন্তু 12-র থেকে ছোট। ঠিক আছে, এখানে যদি বলতে পারো যেহেতু দ্বিঘাত সমীকরণ, তোমরা দ্বিঘাত সমীকরণ ফর্মুলা জানো যে আমরা যদি মাঝখানে 12 থাকে এটাকে 4 বা 3-তে ভাঙার চেষ্টা করি, যেটার মাঝখানটা x হয়ে যাবে। তো দ্বিঘাত সমীকরণের নিয়মটা ফলো করলে এইভাবেই আমরা অঙ্কটা করব। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখো স্বপ্নীল কি বলেছে, স্বপ্নীল 5/7 অংশ দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেই সময় সমর, এটা সময় না, এটা হবে সমর, সেই সময় সমর 3/5 অংশ দূরত্ব অতিক্রম করে। 3/5 অংশ দূরত্ব অতিক্রম করে। যদি স্বপ্নীল যাত্রাটি শেষ করে 42 মিনিটে, যদি স্বপ্নীল যাত্রাটি শেষ করে 42 মিনিটে, তাহলে সমরের কত টাইম লাগবে, তাহলে সমর কত টাইম নেবে। এবার দেখো আমি লিখে নিচ্ছি, স্বপ্নীল SW দিয়ে স্বপ্নীল আর SA দিয়ে দিচ্ছি সমর। ঠিক আছে, এবার কি বলেছে, এদের ডিস্টেন্সের রেশিওটা বলে দিয়েছে। ডিস্টেন্সের রেশিও কি 5/7 আর এদিকে কত 3/5। ঠিক আছে, তা এবার দেখো 3/5 5/7 এইভাবে আমাদের করতে অসুবিধা হয়, তাহলে 5 7 35, তাহলে 35 দিয়ে দুদিকেই গুণ করে নিই, 35 দিয়ে দুদিকেই গুণ করে নিই। আচ্ছা, তাহলে কত হলো, 5 দিয়ে 5 7 35, 7 দিয়ে 5 7 35, তাহলে হচ্ছে 25:21। এটা গেল ডিস্টেন্সের রেশিও। আর স্পিড, তার মানে আমরা জানি ডিস্টেন্স হচ্ছে স্পিডের সাথে সমানুপাতিক। যত স্পিড বেশি হবে ডিস্টেন্স তত বেশি কভার করবে, ডিস্টেন্স যত বেশি হবে, যত স্পিড যত বেশি হবে তত বেশি ডিস্টেন্স কভার করবে। কিন্তু টাইম আর স্পিডের ক্ষেত্রে কি হচ্ছিল, ইনভার্সলি প্রপোর্শনাল হয়েছিল, মানে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তন হয়, মানে স্পিড যার যত বেশি তার টাইম তত কম লাগবে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, স্পিড যত বেশি ডিস্টেন্স তত বেশি কভার করবে। ঠিক আছে, তাহলে এটাকে বলতেই পারি এটাও আমাদের স্পিডের রেশিও, তাই তো। স্পিডের রেশিও উল্টে যায় কখন, টাইমের ক্ষেত্রে। স্পিডের রেশিও উল্টে যায় কখন, টাইমের ক্ষেত্রে। তাহলে টাইম ইকুয়ালস টু রেশিও কী বলতে পারি, 21:25, তাই তো। 21:25, কেন কি আগেই বললাম যার স্পিড তত বেশি তার তত কম টাইম লাগবে, তাই তো। তাহলে কি হচ্ছে, স্বপ্নীল যাত্রাটি শেষ করে 42 মিনিটে। এবার দেখো স্বপ্নীলের কত টাইম লেগেছে, 21 ইউনিট আমাদের হিসাব অনুযায়ী। তার এখানে কত বলে দিয়েছে, সেটা 42, তাহলে কাটাকুটি করি, তার মানে 1 ইউনিট কত, 1 ইউনিট ইকুয়ালস টু 2, 1 ইউনিট ইকুয়ালস টু 2। তাহলে সমরের কত সময় লাগবে, সমরের তাহলে সময় লাগবে 2 × 25, কারণ এটা হচ্ছে 25 ইউনিট, তাহলে 2 × 25 মানে হচ্ছে 15 মিনিট। 50 মিনিট টাইম লাগবে সমরের ওই যাত্রাটা শেষ করতে। কি করলাম বোঝা গেল, ডিস্টেন্স কিন্তু স্পিডের সাথে সমানুপাতিকে পরিবর্তন হয়, কিন্তু টাইম স্পিডের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে টাইম যার যত বেশি লাগছে স্পিড তার তত কম ধরতে হবে, আর স্পিড যার যত বেশি তার ডিস্টেন্স তত বেশি কভার হবে। অবশ্যই আমার যদি স্পিড বেশি হয় আমি বেশি ডিস্টেন্স কভার করব, তোমার যদি ডিস্টেন্স কম হয়, তোমার যদি স্পিড কম হয় তাহলে অবশ্যই তুমি কম ডিস্টেন্স কভার করবে পার্টিকুলার একটা টাইমে। ঠিক আছে, চলে আসছি নেক্সট অঙ্কে। কী আছে দেখি নেক্সট অঙ্কে। শ্রীশান্ত 1:44 সকাল 1:44 একটি বাল্ব জ্বালিয়ে একই দিনের 11:35 এবং 35 সেকেন্ডে সেটিকে নিভিয়েছে। বাল্বটি কতক্ষণ জ্বলছিল বা বাল্বটি কতক্ষণ জ্বলেছে। এইখানে আমরা যখন ছোটোবেলায় শিখিয়েছিলাম আমরা একটা জিনিস শিখেছিলাম। আচ্ছা, আগে লিখিয়ে এই যে কখন নিভিয়েছে দেখালে, নিভারটা আগে লিখতে হবে কেন, বেশি টাইম আছে। 11 মিনিট, ধরো সকাল 11:35 আর জ্বালিয়েছিল কটায়, 1:44 কী করব, কতক্ষণ জ্বলেছে অবশ্যই বিয়োগ দেব। এটা হচ্ছে আওয়ার, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো 35 তো 41 থেকে ছোট, 35 তো 41 থেকে ছোট, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে 35 থেকে আমি 41 বাদ দিতে পারবো না, বাদ দিতে পারি 41 থেকে 35 বাদ দিতে পারি, 35 থেকে 41 কী করে বাদবো, সেই ক্ষেত্রে আমরা এটার সাথে 60 যোগ করব।
কেন জিজ্ঞাসা করো, কেন আমি 60ই যোগ করলাম, কেন 70 করলাম না বা 80 করলাম না? আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই আমরা কি করলাম, 60 যোগ করলাম। তাহলে 60 ইকুয়ালস টু প্লাস 35 মানে কত হচ্ছে 95। তাহলে 95 মাইনাস 41 মানে কত হচ্ছে 4 আর 5। এবার দেখো, তাই তো 54। এবার দেখো এখানে যেহেতু 60 যোগ করেছিলাম, এখানে এই 4-এর পরিবর্তে হয়ে যাবে এখন 5। যেহেতু আমি এখানে 60 যোগ করেছি তাই 44, তার মানে ঠিক আগেরটার আমার কি চেঞ্জ হয়ে যাবে, আগের লাস্ট ডিজিটটা আমার 1 যোগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 44-এর সাথে 1 যোগ করলে হবে 45। দেখো যোগ করার পরে উপরের সংখ্যাটা রইল 35 আর নিচের সংখ্যাটা হলো 45। তাহলে আমাকে 35-এর সাথেও আবার 60 যোগ করতে হবে। কত হলো 35-এর সাথে 60 যোগ করলে হলো 95। তাহলে 95 মাইনাস 45, 95 মাইনাস 45 করলে কত হয় 0, তাই তো? এদিকে 0 আর এদিকে কত হচ্ছে 9 মানে 5, তাই তো? কত হচ্ছে 5। আবার দেখো এখানে 60 যোগ করেছিলাম, তা এখানে 60 যোগ করেছিলাম যখন, এখানে আবার 1 যোগ করব, তাহলে 1 প্লাস 1 কত হয়ে যাবে 2, মানে হয়ে যাবে এখানে কত 9। তাহলে বাল্বটি কতক্ষণ ধরে জ্বলেছিল, বাল্বটি 9 ঘন্টা 50 মিনিট 54 সেকেন্ড ধরে জ্বলেছিল। বাল্বটি 9 ঘন্টা 50 মিনিট 54 সেকেন্ড ধরে জ্বলেছিল। এখানে আমি কি করলাম, যেখানে আমি দেখলাম 35 বড় আর 41টা ছোট, 35 বড় আর 35 ছোট আর 41টা বড়, তাই 35-এর সাথে কি করলাম, 35-এর সাথে 60 যোগ করলাম। কেন 60 যোগ করলাম, আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই 60 যোগ করলাম। 60 যোগ করার পর কত হলো 95, তাই 95 মাইনাস 41 করলাম, কত হলো 54। ঠিক আছে, এবার দেখো যেহেতু আমি এখানে 60 যোগ করেছিলাম তাই করলাম কি, নেক্সট যে মিনিটটা আছে মানে 44-এর সাথে 1 যোগ করে দিলাম। নেক্সট যে মিনিটটা আছে 44-এর সাথে 1 যোগ করলাম, তাহলে কত হলো 45। কিন্তু 45 হওয়ার পর উপরে কি রয়ে গেছে 35, তাহলে উপরেরটা হয়ে গেছে ছোট, তাই আবার কি করলাম ওর সাথেও 60 যোগ করলাম। ঠিক আছে, কত হলো 95। তাহলে 95 মাইনাস 45 কত হলো 50। আবার দেখো এখানে যেহেতু 60 যোগ করেছিলাম তাই এখানে আবার 1 যোগ করতে হবে, মানে 2। 11 মাইনাস 2 কত হয় 9। তাহলে বাল্বটি টোটাল কতক্ষণ জ্বলেছিল, বাল্বটি টোটাল জ্বলেছিল 9 ঘন্টা 50 মিনিট 54 সেকেন্ড। বাল্বটি টোটাল জ্বলেছিল 9 ঘন্টা 50 মিনিট 54 সেকেন্ড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি আছে দেখো, রাম একটি 88 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে। সে একদিক থেকে শুরু করে অন্যদিকে যায়, আবার একই পথে ফিরে আসে। 1 মিনিটে যদি 176 মিটার রাস্তা সম্পূর্ণ যে যায় তার গড় গতিবেগ কত। এবার দেখো গতিবেগ ইকুয়ালস টু কত, বেগ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। বেগ ইকুয়ালস টু কত, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এবার দেখো সে একদিক থেকে শুরু করেছিল আবার একই পথে ফিরে আসছে, মানে 88, তার মানে যদি ধরো গড় গতিবেগ আমরা যদি লিখি, গড় গতিবেগ ইকুয়ালস টু কত, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স দেখো একবারে গেছিলো 88, আবার সে সেই রাস্তা দিয়ে ফিরেছে, মানে আবার 88 যোগ করতে হবে। আর টোটাল টাইম কত বলেছে, টোটাল টাইম কত বলেছে, এখানে মিনিটে বলে দিয়েছে, তাহলে সেটা কত হয়ে যাবে 60। তাহলে কত হচ্ছে 176 ডিভাইডেড বাই 60, কাটাকুটি করবে আসবে 2.98 মিটার পার সেকেন্ড, 2.98 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 মিনিটে 176 মিটার সম্পূর্ণ হলে তার গড় গতিবেগ হবে, 1 মিনিটে তার 176 মিটার সম্পূর্ণ হলে তার গড় গতিবেগ হবে 2.98 মিটার পার সেকেন্ড। চলে আসছি আমাদের নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কি আছে, প্রজ্ঞা 15টি পরীক্ষায় গড় 24 পেয়েছে। তা আমি প্রথম থেকে লিখতে যাব, যেহেতু অঙ্কটা বড়, আমি বলেছি অঙ্ক বড় থাকলে কি করব, আমি প্রথম থেকে লিখতে যাব। আচ্ছা, প্রজ্ঞা 15টি পরীক্ষায় 24 পেয়েছে, মানে টোটাল কত পেয়েছে, 15 ইন্টু 24, 15 ইন্টু 24 4 20, মানে এদিকে 15
আচ্ছা তাহলে কত হবে 1 টোটাল মার্কস তাহলে কত পেয়েছে 15 × 24 মানে 360, তাই তো 20 এদিকে, হ্যাঁ 360 না 230, হ্যাঁ 360, ঠিক আছে। আবার তারিন এখন পর্যন্ত, এটা পর্যন্ত হবে না, তারিন এখন পর্যন্ত 23 নম্বরের গড় বজায় রেখেছে, কিন্তু মাত্র 12টি পরীক্ষা দিয়েছে। তাহলে তারিনের টোটাল মার্কস কত, কটা পরীক্ষা দিয়েছে, ও 12টা পরীক্ষা দিয়েছে, গড় কত বজায় রেখেছে 23, তাহলে কত হবে 12 × 23, 12 × 23 করলে হবে 276, 12 × 23 করলে কত হবে 276। তাহলে দেখো তারপর কি বলেছে, এবার বলেছে কি সে মাত্র 12টি পরীক্ষা অংশগ্রহণ করেছে। যদি প্রতিটি পরীক্ষা 30 নম্বরের হয়, যদি প্রতিটি পরীক্ষা 30 নম্বরের হয়, প্রজ্ঞার নম্বরের সমান পাওয়ার জন্য তারিনকে বাকি 3টি পরীক্ষার মধ্যে কোনো একটিতে অন্তত কত নম্বর পেতে হবে। তাহলে অবশ্যই প্রজ্ঞা এখানে বেশি, তারিন কম। কত কম বিয়োগ দিয়ে দেবো, দেখি 4 এদিকে 8, কত নম্বরের ডিফারেন্স রয়েছে তাদের মধ্যে 84 নম্বরের। 84 নম্বর কে বেশি পেয়েছে, 84 নম্বর বেশি পেয়েছে প্রজ্ঞা, 84 নম্বর বেশি পেয়েছে প্রজ্ঞা। এবার আর কটা পরীক্ষা দিতে পারবে তারিন, 3টে পরীক্ষা। তাহলে 3টে পরীক্ষায় মিনিমাম ওকে কত পেতে হবে, 3টে পরীক্ষায় মিনিমাম ওকে 28 করে পেতে হবে, তাই তো। এবার দেখো তার মানে কি হলো 28, 28, 28 এই করে পেলে টোটাল 84 পেয়ে যাবে, তখন প্রজ্ঞার সমান হয়ে যাবে। কিন্তু কি বলছে অন্তত কত নম্বর পেতে হবে, মানে মিনিমাম। এবার এক একটা পরীক্ষা কত হচ্ছিল 30 মার্কসের হচ্ছিল, এক একটা পরীক্ষা কত মার্কসের হচ্ছিল, এক একটা পরীক্ষা 30 মার্কসের হয়েছিল। তাহলে ধরো প্রথম দুটো পরীক্ষায় ও 30তে 30 পেল, প্রথম দুটো পরীক্ষায় ও 30-এ 30 পেল, তাহলে পরের পরীক্ষাটা 24 পেলেও চলবে। কিন্তু ও 30-এ তো আর কখনো 31 পাবে না, 30-এ তো কখনো ও 31 পাবে না, পরীক্ষাটাই যদি হয় 30-এর ও কোনো দিনই 31 পাবে না। তাহলে কি ও ম্যাক্সিমাম দুটো পরীক্ষায় যদি 30 পায়, ও ম্যাক্সিমাম দুটো পরীক্ষায় যদি 30 পায়, তাহলে থার্ড পরীক্ষা বা লাস্ট পরীক্ষা ওর 24 পেলেই হয়ে যাবে। তাহলে মিনিমাম একটি পরীক্ষাতে ওকে অন্তত কত পেতে হবে, তাহলে মিনিমাম একটি পরীক্ষাতে অন্তত ওকে 24 পেতেই হবে, আর বাকি দুটি পরীক্ষাতে 30-এ 30 পেয়ে গেল, ঠিক আছে। বাকি দুটি পরীক্ষাতেও 30-এ 30 পেয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু অ্যাভারেজের অঙ্ক, ঠিক আছে। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। নবীন ও শান্তনু, নবীন ও শান্তনুর কাছে মোট 147 টাকা আছে। আচ্ছা নবীনকে আমি লিখছি n, আর শান্তনুকে লিখছি s। কত টাকা আছে 147 টাকা আছে। আচ্ছা শান্তনু আর অবনীকে লিখছি, কাছে কত টাকা আছে 173 টাকা আছে। আবার কি বলেছে, আবার নবীন ও অবনীর কাছেও 150 টাকা আছে, মানে নবীন আর অবনী কাছে আবার কত টাকা আছে 150 টাকা আছে। তাহলে নবীনের কাছে, কেবলমাত্র নবীনের কাছে কত টাকা আছে, শুধু নবীনের কাছে কত টাকা আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমি যদি এটাকে যোগ করি, দুদিকেই যোগ করি, তাহলে কবার নবীন আসবে, কবার শান্তনু আসবে, আর কবার অবনী আসবে, দুবার। তাহলে দুটোকে কমন নিলাম, তাহলে নবীন প্লাস শান্তনু প্লাস অবনী ইকুয়ালস টু কত, যোগ করি 7 × 3 = 10, তাই তো। 7 × 3 = 10, হাতে 1 12 13 14 15 16 17 আর 3, তাই তো 3 তো, হ্যাঁ হাতে 1 আছে তো 4, মানে 470। 470 এবার 2 দিয়ে কাটাকুটি করি, 2 × 2 = 4, 3 × 2 = 6, 5 × 2 = 10। তাহলে নবীন, শান্তনু আর অবনীর কাছে টোটাল কত টাকা আছে 235 টাকা। টোটাল কত টাকা আছে 235 টাকা। এবার কি বলেছে, এখান থেকে নবীন অবনী আর শান্তনুর কাছে কত টাকা ছিল, অবীন আর শান্তনুর কাছে 173 টাকা ছিল, অবনী আর শান্তনুর কাছে 173 টাকা ছিল। তাহলে এটা বিয়োগ দিয়ে দিই, তাহলে এখান থেকে পেয়ে যাব, দুদিকেই বিয়োগ দিই, তাহলে এখানে অবনী আর শান্তনু কেটে গেল, বাকি থাকলো কত নবীন। তাহলে নবীন কাছে একা কত টাকা আছে 235 - 173 মানে 62 রুপিস, মানে কত টাকা আছে 62 টাকা। তাহলে নবীনের কাছে একা কত টাকা আছে, নবীনের কাছে একা 62 টাকা আছে। আজকের অঙ্কগুলো আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং, আমি জানি না তোমরা করার পর তোমাদের কেমন লাগবে, তবে আজকের অঙ্কগুলো কিন্তু আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং, একটু ডিফারেন্ট টাইপ। আমি চেষ্টা করব যেই টাইপগুলো এনটিপিসিতে আসবে সেই টাইপগুলোই রাখার। এবার বলছো শুধু এনটিপিসি না, এনটিপিসির সাথে সাথে তোমাদের রেল গ্রুপ ডি
বলো, তারপরে সিজিএলের টায়ার 1 বলো, সিএইচএসএল বলো, যে কোনো পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তবে এনটিপিসির জন্য স্পেসিফিক আমি আগের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে এগুলো বানিয়েছি, তাহলে ওই টাইপগুলোই এখানে আছে। ঠিক আছে, চলে আসছি আমার নেক্সট অঙ্কে। বর্তমানে একটি শহরের জনসংখ্যা 12 লক্ষ যদি বৃদ্ধির হার 4% হয়, 2 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে? 2 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে? এবার দেখো এই ক্ষেত্রে কি করব? আচ্ছা, এই ক্ষেত্রে শহরটির জনসংখ্যা কত হবে? এই ক্ষেত্রে কি করব? ধরো প্রথম বছর, তাহলে 4%কে আমরা ধরে নিই। আচ্ছা, 4%কে আমরা লিখতেই পারি 4/100, মানে কত? 1/25। 4 দিয়ে একদম ডিরেক্ট কাটলাম, 1/25 মানে কি? প্রথম বছরে 25 থেকে বেড়ে কত হলো? 26। কেন 26 লিখলাম? এই যে 2 থেকে 25 থেকে 1 বাড়লো, 25 থেকে 1 বাড়লে কত হয়? 26। এটা প্রথম বছরে। সেকেন্ড বছরে কি হলো? একই হলো, 25 থেকে বেড়ে কত হলো? 25 থেকে বেড়ে হলো 26। তাহলে গুণ করি, সিম্পলি গুণ করব। কেন? প্রথম বছরে বেড়েছে 4% হারে, আর দ্বিতীয় বছরেও বেড়েছে 4%। তাহলে গুণ করি, 25 আমরা জানি 625, আর 26ও আমরা জানি 676। কেন? এগুলো তো আমরা মুখস্থ করেছি। দেখো এখানে বলে দিয়েছে এই যে 626 সংখ্যাটা এখানেই করে বলে দিয়েছে 12 লাখ, এখানেই সেটা হচ্ছে 12 লক্ষ, এটাই 12 লক্ষ। মানে এটা লাস্টের ইকুয়েশনটা কি হবে? 626-এর সমান যদি হয় 12 লক্ষ, তাহলে 676-এর সমান কত? মানে 12 লক্ষ ইন্টু 676 ডিভাইডেড বাই কত? 626। তাহলে এই 626, হ্যাঁ 625, এটা 26 লিখেছি, 625। ঠিক আছে, এইটা করলে যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। কি করলাম? 4%কে লিখলাম 1/25। ওকে, তাহলে প্রথম বছরে 25 থেকে বেড়ে হয়েছে কত? 26। দ্বিতীয় বছরেও 25 থেকে বেড়ে হয়েছে কত? 26। তার টোটাল গুণ করি, তাহলে 625 থেকে বেড়ে কত হয়েছে? 676। এই যে 625 আমাদের হিসাব অনুযায়ী বাড়লো, সেটাই বলে দিয়েছে 12 লক্ষ। তাহলে 625 যদি হয় 12 লক্ষের সমান, তাহলে 676 কত সমান? সেটাই বের করব, বের করলে পেয়ে যাবো আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি আমাদের নেক্সট অঙ্কে। আচ্ছা, নেক্সটটা অঙ্কটা লেখা নেই, আমি নেক্সট অঙ্কটা তোমাদের লিখে বুঝিয়ে দেবো। দেখো যদি এইটার মান বের করতে পারে 8836, এই অঙ্কটা কেন দেখাচ্ছি? নেক্সট দিন তোমরা যেটা আমরা বইটা সুবীর দাসের বইটা কন্টিনিউ করছিলাম, সেই বইয়েতে বর্গমূলের যে চ্যাপ্টারটা আছে আমি সেই চ্যাপ্টারটা স্টার্ট করব। তাই আমি কি করছি, আজকে একটা অঙ্ক রাখছি যেই চ্যাপ্টারটা ওটার সাথে সিমিলার। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার দেখো এটার বর্গমূল নির্ণয় করতে বলেছে, যেটা অসম্ভব ধরে নিচ্ছি, কিন্তু এটাকেও আমরা সম্ভব করে নেব। এটাকে দুটো অংশে ভেঙে নিই, প্রথম দুটো লাস্ট দুটো। দেখো 36, ঠিক আছে, 36 আমরা বলতে পারো √36 মানে 6, কিন্তু এখানে তো শুধু 36 নেই বাবা, এখানে তো 36-এর জন্য 88ও ইনভলভড আছে। তাহলে কি করব? এবার দেখব কোন সংখ্যার স্কোয়ার 1 থেকে 9 পর্যন্ত, কোন সংখ্যার স্কোয়ারে লাস্টে 6 আছে। দেখো 4 স্কোয়ার মানে 16, 6 স্কোয়ার মানে 36, দুটোর ক্ষেত্রেই কিন্তু লাস্টে 6 আছে। ঠিক আছে, রইল এটা আমার হাতে। এবার দেখো 88 কোন স্কোয়ারের কাছাকাছি? 10 স্কোয়ার মানে 100, আর 9 স্কোয়ার মানে 81, মানে 88 সংখ্যাটা 81 আর 100-এর মাঝে। 88 সংখ্যাটা 81 আর 100-এর মাঝে। তাহলে যার কাছে বেশি কাছে তাকেই আমরা ধরবো। 91-এর বেশি কাছে, তাহলে এখান থেকে এই সংখ্যাটা হয়ে গেল 9। এবার কি দেখব? এবার দেখব কোনটা হচ্ছে, এবার দেখব 6টা হবে না 4টা হবে। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে 6 হবে না 4 হবে। দেখো এক্ষেত্রে যেই সংখ্যাটা ছোট, মানে ছোট বলতে আমি কি বলতে চেয়েছি, যেই সংখ্যাটা ধরো 88-এর কাছাকাছি, 96, আর ধরো এখানে আমি ধরে নিচ্ছি 9 উত্তর হবে 96। আচ্ছা, 9 উত্তর হবে 96, 9 বা উত্তর হবে 94। এবার দেখো 96 কি 88-র কাছে না 94 88-র কাছে, কোনটা কাছাকাছি হয়?
অবশ্যই 94 88-র কাছে, তাই উত্তর হয়ে যাবে 94। কী করলাম, প্রথমে সংখ্যা চারটেকে দুটো দুটো হিসাবে ভেঙে নিলাম। দেখো 36 আছে লাস্টের দুটো আছে 36, তাহলে কি করলাম, 6 আছে এরকম সংখ্যা দুটোর বর্গ। দেখো চারের স্কোয়ারের পিছনেও 6 আছে, আবার 6 স্কোয়ারের পিছনেও 6 আছে, মানে 16 আর 36 দু ক্ষেত্রেই 6 আছে। তাই লাস্টে 9, লাস্টের সংখ্যাটা 9 হবে 4, 9 হবে 6। এবার দেখো আসছি সামনের দুটো সংখ্যা, যেটা হচ্ছে 88। সামনের যে দুটো সংখ্যা আছে 88, এটা কোন দুটো সংখ্যার মাঝখানে, 10 আর 9 স্কোয়ারের মাঝখানে। 10 স্কোয়ার মানে 100 আর 9 স্কোয়ার মানে 81, এই দুটোর মাঝখানে হচ্ছে 88। কার কাছে, 81-এর কাছে না 100-এর কাছে? অবশ্যই 81-এর কাছে, তাই 9 নিলাম। এবার প্রশ্নটা হলো উত্তর 96 হবে না 94 হবে? দেখো 96 থেকে 88-এর যা ডিস্টেন্স, 94 থেকে 88-এর ডিস্টেন্সটা কম, তাই উত্তর হয়ে যাবে 94। তাই বললাম আজকে জাস্ট আমি টাচ করে রাখলাম, নেক্সট দিন আমি যখন বর্গমূল স্টার্ট করব পুরো ইন ডিটেলস বোঝাবো। আশা করি আজকের পার্টটা তোমরা বুঝতে পেরেছো। তাই আজকের অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।